আজ 16 ডিসেম্বর, যা আমরা ভারতীয়রা বিজয় দিবস হিসাবে উদযাপন করি। আজকের দিনে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর তারিখে ঢাকার রেস কোর্সে পূর্ব পাকিস্তানের পাক সেনার সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজের নেতৃত্বাধীন প্রায় 93,000 পাক সেনা ভারতীয় বাহিনী তথা বাংলাদেশ মুক্তিবাহিনীর মিলিত যৌথ বাহিনী সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে আত্মসমর্পণ করল, যা মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হলো, যাকে আমরা বাংলাদেশ নামে চিনি। এখন আমি সংক্ষিপ্ত আকারে ভারত পাক 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির ইতিহাস আলোচনা করার চেষ্টা করছি। আমরা জানি 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তারিখে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান, ভারতবর্ষ বিভাজিত হয়ে ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। একথা বলার যোগ্য বা বলা উচিত যে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র যেটি ছিল সেটি কিন্তু একটা মিলিত ভূখণ্ড ছিল না, সেটি ছিল মূলত দুটি ভূখণ্ডের রূপ, দুটি ভূখণ্ড নিয়ে গঠিত, দুটি বিচ্ছিন্ন ভূখণ্ড, এক কথা বলতে গিয়ে দুটি বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে গঠিত একটি রাষ্ট্র, যার মধ্যে একটি ছিল পশ্চিম পাকিস্তান এবং একটি ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র জলপথ আর বিমানপথ। পূর্ব পাকিস্তানের আমরা যদি পাকিস্তানের দুটি অংশের ডেমোগ্রাফিক বা জনসংখ্যাগত বা জনগণ বা নৃতত্ব দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি অধ্যুষিত অঞ্চল, আর পশ্চিম পাকিস্তান ছিল পাঞ্জাবি, সিন্ধ, পাশতুন, পাঠান, এই সমস্ত বিভিন্ন বালুচ, এই সমস্ত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণ নিয়ে গঠিত একটা ভূখণ্ড। এই দুটি পাকিস্তানের মধ্যে ছিল সাংস্কৃতিক দিক থেকে বিস্তর ফারাক। ছিল এই দুই পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের দুটি খণ্ডের মধ্যে সাংস্কৃতিক দিক থেকে ছিল বিস্তর ফারাক। তবে মোট জনসংখ্যার 60%-এরও বেশি মানে পাকিস্তানের মোট জনসংখ্যার 60%-এরও বেশি মানুষ বসবাস করত পূর্ব পাকিস্তানে। স্বাভাবিকভাবে তাদের মানে পূর্ব পাকিস্তানের জনগণের যেহেতু জনসংখ্যা বেশি, স্বাভাবিকভাবে তাদের যে কন্ট্রিবিউশন বা ভূমিকা পাকিস্তানের অর্থনীতির
ক্ষেত্রে সেটা ছিল বেশি, অধিক পরিমাণ ট্যাক্স বা কর থেকে শুরু করে রাজস্ব, বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব, যেমন বাণিজ্যিক ক্ষেত্রে প্রাপ্ত রাজস্ব বা বৈদেশিক মুদ্রা, যেমন বলতে গেলে পাট শিল্প থেকে প্রাপ্ত, উদাহরণস্বরূপ বলতে গেলে পাট শিল্প থেকে প্রাপ্ত রাজস্ব যোগান দিত মূলত পূর্ব পাকিস্তান, যার উপর ভিত্তি করে চলতো, মানে পূর্ব পাকিস্তানের কন্ট্রিবিউশন বা সহযোগিতার উপরই গড়ে উঠেছিল মূলত সম্পূর্ণ পাকিস্তানের অর্থনীতি। কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের প্রতি করত বিমাতৃসুলভ আচরণ, কেননা সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি অনুদান, বাজেট মানে বার্ষিক বাজেটের বেশিরভাগ অংশ থেকে পূর্ব পাকিস্তান হতো বঞ্চিত। পূর্ব পাকিস্তানের জনগণ পাক সেনাবাহিনীতে তেমন অংশগ্রহণের সুযোগ পেত না। পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানকে হেয় করে দেখত। তাদের কাছে এটা ছিল মূলত একটা কলোনি বা উপনিবেশের মতো। আমরা জানি কলোনি বা উপনিবেশ বলতে কি, যদি কলোনি উপনিবেশ কথাটা যেহেতু উঠেছে, আমি কথার সূত্রে কথাটা বলে চলে এসেছে, তো আমার মনে হচ্ছে এটা বলা দরকার। কলোনি বা উপনিবেশী, কলোনি বলতে কি, যখন একটা জায়গার মানুষ আরেকটা জায়গাতে গিয়ে বসবাস শুরু করে, স্থায়ীভাবে বসবাস না, অস্থায়ীভাবে বসবাস করে, যার মূল উদ্দেশ্য, এই বসবাসের মূল উদ্দেশ্য থাকে ওই অঞ্চল থেকে যতটা সম্ভব মুনাফা অর্জন করা, যেন তেন প্রকারেণ ওই অঞ্চল থেকে যতটা সম্ভব লাভ বা মুনাফা অর্জন করা, এবং সেটা তার মাতৃভূমি বা মাদার নেশন যেটা থাকে সেখানে কোনোভাবে এটা পাঠিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া, মানে ওই জায়গাটাকে শোষণ করা, অর্থনৈতিক শোষণ, ড্রেন অফ ওয়েলথ, ওইখানের ওয়েলথকে বা সম্পদের একটা নির্গমন বা নর্দমা বা নালার মতো ওইখানে সম্পদকে টেনে শুষে নিজের মাতৃভূমি বা মাদার কান্ট্রি বা মাদার নেশন যেখানে ছিল সেটাতে রপ্তানি করা। ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানও পূর্ব পাকিস্তানকে দেখত, মানে একটা ঔপনিবেশের মতো দেখত। তার প্রতি তার কোনো দায়িত্ববোধ ছিল না, যার একটা সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাই 1969 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানে ঘটে যাওয়া এক বিরাট সাইক্লোনের সময় কোনো ধরনের ত্রাণের ব্যবস্থা পশ্চিম পাকিস্তান করেনি। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের এই বিমাতৃসুলভ আচরণের ফলে প্রায় জন্মলগ্ন থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ এবং দ্বন্দ্বের পরিবেশ চলছিল, যার প্রথম বিকাশ বা প্রথম প্রকাশ বা প্রথম বিস্ফোরণ আমরা দেখতে পাই 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল বা তথা পাকিস্তানের জনক বলে
যাকে আমরা জানি, মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে গিয়ে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে গিয়ে একবার ঘোষণা করেছিলেন যে সম্পূর্ণ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, যা যুক্তিগত দিক থেকে মোটেই গ্রহণযোগ্য নয়। কেননা মোট পাকিস্তানের, অর্থাৎ আমি বলছি কি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মিলিতভাবে যদি আমরা দেখি, তাহলে উভয় পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা 60% বা 60%-এরও বেশি ছিল বাঙালি জনগণ। স্বাভাবিকভাবে তাদের উপর উর্দু ভাষাটা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, সেটাকে পূর্ব পাকিস্তানের বাঙালিরা মনে করেছিল তাদের সংস্কৃতির উপর একটি আঘাত। এর বিরুদ্ধে শুরু হলো ভাষা আন্দোলন। যা পাক সরকার কঠোর হাতে দমনের চেষ্টা করল এবং এই দমন পীড়নের মধ্যে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি তারিখে পুলিশের গুলিতে নিহত হলো বেশ কিছু ভাষা শহীদ, যাদের স্মরণে আমরা 21 ফেব্রুয়ারি তারিখটি সারা বিশ্বে ভাষা দিবস হিসেবে পালন করি। ভাষা আন্দোলনে অবশেষে পূর্ব পাকিস্তান জয়ী হলো এবং বাংলা উর্দু উভয় ভাষাই সরকারি ভাষার স্বীকৃতি পেল। কিন্তু এই যে মতবিরোধ উভয় পাকিস্তানের নেতৃবৃন্দের মধ্যে বা উভয় পাকিস্তানের জনগণের মধ্যে, তা কিন্তু বন্ধ হলো না বা স্তমিত হলো না, সেটা ক্রমান্বয়ে চলতেই থাকলো। যার সবচেয়ে বড় আকারে বা বড় পটভূমিতে বা বড় ক্ষেত্রে প্রকাশ ঘটলো, উঠে এলো 1970 খ্রিস্টাব্দের পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলের মধ্য দিয়ে। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছিল। কিন্তু পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতে ছিলেন না। তিনি জোর করে ক্ষমতা পশ্চিম পাকিস্তানের হাতে রেখে দিতে চেয়েছিলেন। কেননা তিনি মনে করেছিলেন, যদি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি মুজিব সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন, তাহলে এতদিন ধরে চলে আসা যে বিমাতৃসুলভ আচরণ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের দ্বারা যে বিমাতৃসুলভ আচরণ চলে আসে, সেটা বন্ধ হয়ে যাবে। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের উপনিবেশ রূপে থাকবে না। তারা তাদের অধিকার ফিরে পাবে, কর্মের আগে যেমন
ভারত মানে পূর্ব পাকিস্তান সমগ্র পাকিস্তানের অধিকাংশ সরকারি চাকুরিতে মূলত পশ্চিম পাকিস্তানিরাই বেশি সুযোগ পেত। প্লাস পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থনীতিতে সবচেয়ে বেশি পরিমাণ কন্ট্রিবিউশন করা সত্ত্বেও পাকিস্তানের অর্থের বা সম্পদের বন্টনের বেশিরভাগই পেত পশ্চিম পাকিস্তান। এই যে অন্যায়সুলভ আচরণ বা অন্যায়সুলভ ব্যবহার বা অন্যায়সুলভ পরিস্থিতি চলছিল তা বন্ধ হয়ে যাবে যদি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি শেখ মুজিব সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। এই কথা অনুমান করে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো দমনপীড়ন নীতি বা স্বৈরাচারী হয়ে উঠলেন, স্বৈরাচারী নীতি গ্রহণ করলেন। তিনি ক্ষমতা হস্তান্তর করতে রাজি হননি। এইরূপ পরিস্থিতিতে 1971 খ্রিস্টাব্দের 7ই মার্চ তারিখে শেখ মুজিব বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণের কাছে আহ্বান রাখলেন তারা যেন সংগ্রামের জন্য তৈরি হন। বলতে গেলে আমরা বলতে পারি যে এটি ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একটা পরিবেশ বা প্রারম্ভিক রূপ বা প্রারম্ভিক পরিস্থিতি বা পটভূমি। তখন জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো এই আন্দোলনকে দমন করার জন্য বুচার অফ পাকিস্তান বা পাকিস্তানের কসাই নামে অধিক পরিচিত জেনারেল টিক্কা খানকে বাংলাদেশে প্রেরণ করেন বা পূর্ব পাকিস্তানে প্রেরণ করেন, যাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কঠোর হস্তে সমস্ত আন্দোলনকে দমন করা, কঠোর হস্তে সমস্ত আন্দোলনকে দমন করা। এবং যার প্রথম আঘাত যিনি টিক্কা খানের দ্বারা করা প্রথম আঘাত এসেছিল 1971 খ্রিস্টাব্দের 25শে মার্চ তারিখে। ওই দিন রাত্রে অপারেশন সার্চলাইট নামক এক অভিযানের মধ্য দিয়ে শুরু হয় পাক সেনা কর্তৃক নিরীহ বাঙালি দমনের নিরীহ বাঙালি নিধন যজ্ঞের সূচনা। 26শে মার্চ তারিখে
মুজিব গ্রেফতার হন। ধীরে ধীরে নেমে আসে পূর্ব পাকিস্তানের উপর কঠোর সামরিক শাসন। নির্বিচারে হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি শুরু হয়ে যায় পূর্ব পাকিস্তানের স্বাধীনচেতা বাঙালিদের উপর। মানবাধিকার হননের চরম দৃষ্টান্ত সমূহ স্থাপিত হয় এই পাক বাহিনী দ্বারা চালানো দমনপীড়ন নীতির মধ্য দিয়ে। এইরূপ পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় পলায়ন, যার প্রভাব পড়ে ভারতবর্ষের ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ব্যাপক পরিমাণ শরণার্থীদের আগমনের মধ্য দিয়ে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব বিচক্ষণতার সাথে এবং দৃঢ় পদক্ষেপের বা সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করেন। তিনি একদিকে যেমন মানবতার নিদর্শন স্বরূপ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আগত বর্তমান বাংলাদেশ, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আগত বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি শরণার্থীদের একদিকে যেমন আশ্রয় দিয়ে, শুধু আশ্রয় নয়, খাদ্যের যোগান দিয়েও তাদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। এর মাধ্যমে তিনি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আবার অন্যদিকে তিনি ইউরোপের তথা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগের মাধ্যমে এই বিষয়টি, মানে পূর্ব পাকিস্তানের যে সমস্যা চলছিল, রাজনৈতিক সমস্যা চলছিল, সেই বিষয়টিকে বিশ্ব পটভূমিকায়, বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার পাশাপাশি তিনি ধীরে ধীরে তার নির্দেশেই ভারতীয় সেনা গোপনে বা পরোক্ষভাবে পাক বিরোধী মুক্তিবাহিনীকে সাহায্য করতে শুরু করল। এই সাহায্য ছিল মূলত তাদের প্রশিক্ষণ তথা অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্থানে, বিভিন্ন রাজ্য মানে পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল ছিল, সমস্ত অঞ্চলগুলিতে গড়ে উঠল মুক্তিবাহিনীর প্রশিক্ষণ শিবির। তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হলো, প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো যাতে তারা মোকাবিলা করতে পারে।
এইরূপ পরিস্থিতিতে 1971 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর রাতে পাক বিমান বাহিনী ভারতের জম্মু, পাঠানকোট, আম্বালা, শ্রীনগরের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করলে শুরু হয়ে যায়। বিমান বর্ষণ করলে ভারত তো পাকিস্তান বোমাবর্ষণের মধ্য দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রকৃতপক্ষে কিন্তু যুদ্ধের সূচনা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধের ময়দানে নামে 1971 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর পাক বিমান বাহিনীর ভারতের বিমান ঘাঁটিগুলির উপর আক্রমণের পর থেকেই। এই যুদ্ধ মূলত সেনাবাহিনীর 3টি শাখা অর্থাৎ বিমান বাহিনী, স্থলবাহিনী এবং স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা, এই 3টা শাখার প্রত্যেকটার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এই যুদ্ধে দেখতে পেয়েছিলাম। একথা আমার মনে হয় কথাটা বলার যোগ্য যে আমরা কিছুদিন আগেই 4 ডিসেম্বর তারিখটা ভারতীয় নৌসেনা দিবস হিসাবে পালন করেছি, বা ভারতবর্ষ পালন করে থাকে প্রতি বছর 4 ডিসেম্বর তারিখটা নৌসেনা দিবস হিসাবে পালন করে থাকে। এই দিনটাও কিন্তু এই 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের সাথে জড়িত। কেননা 1971 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর তারিখে মধ্যরাত্রে ভারতীয় পাক নৌবাহিনীর গুরুত্বপূর্ণ বলতে ভুল হবে, সর্বাধিক গুরুত্বপূর্ণ নৌসেনা ঘাঁটি করাচি বন্দরে আক্রমণ করে তা বিধ্বংস করে দেয়, যার ফলে এই যুদ্ধে 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধে পাক নৌবাহিনী কার্যত অক্ষম হয়ে পড়ে কোনো ধরনের প্রতি আক্রমণ করার দিকে বা করার পথে বা করার মতো কোনো ক্ষমতার পাক নৌসেনার রইল না, প্রায় শেষ হয়ে গেল। তারপর এই যুদ্ধ মূলত ব্যাপক হারে দেখা গিয়েছিল স্থলসেনার মধ্যেই স্থলপথেই হয়েছিল, এবং এই যুদ্ধের সময় আমরা দেখেছি ফিল্ড মার্শাল সেম মানিকশা, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের মতো বিশিষ্ট সেনা নেতৃবর্গের সুযোগ্য পরিকল্পনা তথা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত।
এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা যে 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের সূচনা বা বিশ্লেষণ, কারণগুলা বা কারণ বলতে কি যুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করলাম। তারপরে পরিশেষে দেখা গেল এমন একটা পর্যায়ে আসলো যখন ওই সময়ে পাকিস্তান যে ছিল, পাকিস্তান ছিল মূলত সিয়েটো সদস্য। আমরা জানি ওই সময় চলছিল কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, যা ছিল সমাজতান্ত্রিক রাশিয়া এবং গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দ্বন্দ্ব বা দ্বন্দ্বের পরিবেশ, স্নায়ুযুদ্ধ যাকে আমরা বলি। ওই সময় সমস্ত বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র, অপরদিকে ছিল গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ। আরেকটা দলও ছিল যার ছিল জোট নিরপেক্ষ, যার মধ্যে ছিল এশিয়া, আফ্রিকা, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলা, যারা কোনো জোটে যোগদানের পক্ষপাতী ছিলেন না। তো মার্কিন যুক্তরাষ্ট্র তখন তাদের জোট সঙ্গী পাকিস্তানকে একটু রিলিফ বা সাহায্য করার জন্য বঙ্গোপসাগরে একটি নৌবহর প্রেরণ করলো। তখন ওই সময়ে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নও একটি নৌবহর বঙ্গোপসাগরে প্রেরণ করলো। তখন এই রকম পরিস্থিতি, এমন একটা বাতাবরণ বা সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে হয়তো মার্কিন নৌবহর পূর্ব পাকিস্তানে প্রবেশ করে পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারে। এইরূপ পরিস্থিতিতে ভারতীয় সেনার কর্তারা অনুধাবন করেছিলেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটা শেষ করতে হবে বা যুদ্ধটা দমিয়ে আনতে হবে বা যুদ্ধটা পরিসমাপ্তি ঘটতে হবে, এই যুদ্ধে পরিসমাপ্তি ঘটাতে হবে। তখন 1971 খ্রিস্টাব্দের 14 আগস্ট তারিখে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব গেলেন পাক সেনা ছাউনিতে। পূর্ব পাকিস্তানের পাক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির সাথে সাক্ষাৎ করতে। তার এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল মূলত ওনাকে এই বিষয়ে অবগত করা যে সমস্ত ঢাকা শহরটা যেখানে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দে বা পূর্ব পাকিস্তানের পাক বাহিনী তথা পাক অফিসিয়াল তথা পাক, এক কথায় বলতে গেলে পাক যে এস্টাবলিশমেন্ট ছিল পূর্ব পাকিস্তানে, তার যে কেন্দ্রটা ছিল ঢাকা। ওনাকে এই বিষয়ে অবগত করাতে গিয়েছিলেন যে সমস্ত ঢাকা শহরটা পূর্ব পাকিস্তানের ভারতীয় তথা বাংলাদেশি মুক্তিবাহিনীর যৌথ বাহিনী দ্বারা পরিবেষ্টিত বা ঘিরে ফেলা হয়েছে এবং যে কোনো সময় ওনারা ঢাকা শহরে প্রবেশ করবে।
তখন তিনি একটা কারণ বা একটা যুক্তি বা একটা প্রস্তাব রেখেছিলেন ওনার সামনে, যে জেনারেল নিয়াজির কাছে প্রস্তাবটা রেখেছিলেন যে আপনারা যদি মানে পাক বাহিনী যদি বিনা শর্তে এখন আত্মসমর্পণ করে, তাহলে তাদের পরিবার থেকে শুরু করে তাদেরকে যেমন করা হবে, ঠিক তাদের পরিবার মানে প্রত্যেক আত্মসমর্পণকারী প্রত্যেক ব্যক্তির সুরক্ষার দায়িত্ব নেবে ভারতীয় সেনা। তাদের উপর কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের অমানবিক আচরণ বা তাদের উপর কোনো ধরনের দুর্ব্যবহার হতে তারা দেবে না। কিন্তু যদি তারা আত্মসমর্পণ করে না, তাহলে তারাই দায়িত্ব নেবে না। তখন তাদের কি হবে? তখন তাদের উপর নেমে আসবে মুক্তিবাহিনীর প্রকোপ। কেননা দীর্ঘ 9 মাস যাবৎ মুক্তিবাহিনীর দীর্ঘ 9 মাস যাবৎ যে পাক সেনা ভারত পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এতে তাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল, সেই ক্ষোভ যদি প্রকাশ পায়, তাহলে তার চরম প্রভাব পড়বে পূর্ব পাকিস্তানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি থেকে শুরু করে তাদের ইভেন তাদের পরিবারের লোকেদের উপরও পড়তে পারে। ঠিক তো? কেননা আগে তো আমরা দেখেছি যে তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, এখন তো বাঙালিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছেই। তো এই ক্ষোভের যদি ওদেরকে দমিয়ে রাখা ওদেরকে যদি আটকানো হয়, তবে কি হবে? ওই বাঙালি মুক্তিবাহিনী থেকে শুরু করে বাঙালি জনগণ পশ্চিম পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের হত্যা করার উদ্দেশ্যে বা তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এই ভয়টা উনি জেনারেল নিয়াজির মনে প্রবেশ করে দিয়েছিলেন, ওই বিষয়টা ওনাকে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি ওনাকে 8 ঘন্টা সময় দিয়েছিলেন যে আত্মসমর্পণের দলিলটার মধ্যে সিগনেচার করার জন্য, স্বাক্ষর করার জন্য। কিন্তু উনি স্বাক্ষর করেননি। বসেছিলেন আর চোখ দিয়ে জল পড়ছিল। ওনার চোখ দিয়ে জল পড়ছিল যখন 8 ঘন্টা পরে আসলেন। 8 ঘন্টা পরে যখন করিডোরে পায়চারি করছিলেন জেনারেল জ্যাকব, তারপর যখন তিনি যে রুমে কক্ষে ছিলেন নিয়াজি, সেই কক্ষে আসলেন, তখন তিনি ওই কাগজটা নিয়ে নিলেন ওনার কাছ থেকে, যে আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। উনি বললেন, আমি এটা গ্রহণ করছি এটা হিসেবে যে আপনি এটা স্বাক্ষর করেছেন। আপনার নিরাপত্তাই আপনার সম্মতির হিসাবে আমি ধরে নিচ্ছি, জেনারেল জ্যাকব বললেন। এবং দিন ধার্য হলো, এই আত্মসমর্পণের দিন ধার্য হলো 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বিকাল 4টা, ঢাকার রেসকোর্স ময়দান। সেই ময়দানে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, যিনি এ.কে নিয়াজি নামে অধিক পরিচিত, তার নেতৃত্বাধীন প্রায় 93,000 পাক সেনা এবং তাদের প্রতিনিধিরা বিভিন্ন, এক কথায় সম্পূর্ণ পশ্চিম পাকিস্তানের যেই ছিলেন পূর্ব পাকিস্তানে, তারা সবাই ভারতীয় সেনার কাছে, ভারতীয় এবং মুক্তিবাহিনীর যৌথ যে কমান্ডার ছিলেন
লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা ওনার কাছে আত্মসমর্পণ করলেন এবং এই আত্মসমর্পণের মধ্য দিয়ে 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটল এবং বিশ্বের মানচিত্রে সৃষ্টি হলো এক নতুন রাষ্ট্র যা পাকিস্তান নামে পরিচিত। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা মূলত এই যুদ্ধের ফল যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা কি দেখব? এই যুদ্ধ ছিল মূলত ভারতের ইতিহাসে, ভারত কিন্তু বিশ্বের ইতিহাসে ভারতের সামরিক তথা কূটনৈতিক শ্রেষ্ঠত্বের বা কূটনৈতিক অগ্রগতির, কূটনৈতিক কৌশলের, কূটনৈতিক কৌশলগত বৈশিষ্ট্য বা কৌশলগত উন্নয়নের একটা পরিচায়ক, এবং এই যুদ্ধের ফলের মধ্য দিয়ে ভারত বিশ্বের দরবারে তার সামরিক এবং কূটনৈতিক শ্রেষ্ঠত্বের তথা বিকাশের পরিচয় স্থাপন করেছিল। আর আজকের দিনে আমরা ভারতের জনগণ হিসাবে আমাদের উচিত 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধে যেই সমস্ত বীরেরা ভারতের জন্য, ভারতের দেশমাতৃকার জন্য, আমাদের দেশমাতৃকার জন্য, দেশমাতৃকার সম্মানার্থে সংগ্রাম করে, যুদ্ধ করে এই একটি বিজয়ের উপহার দিয়েছিল, তার জন্য তাদেরকে সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা, এই বিষয়টা এই জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটা নিজের জন্য নয়, এটা আরেকটা দেশের জনগণকে স্বাধীনতা দেওয়ার জন্য, স্বাধীনতা লাভে সফল করার জন্য, ওদেরকে মুক্তি দেওয়ার জন্য, অত্যাচার, দমন, নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সেনারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছিল অন্যের স্বার্থে। এই যুদ্ধ অংশগ্রহণতে শুরু করে এই যুদ্ধে জয় লাভ সবই ছিল, যদি আমরা এই সব বিষয়টাকে এক কথায় বলতে যাই তাহলে আমরা বলবো এটা ছিল ভারতের মহানুভবতার পরিচায়ক।